পারবি তো? অফকোর্স পারবো, তুমি দেখোই না। ওয়েল ডান। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। জি বলুন। আসলে এখানে কি ব্যাচেলার মেয়েকে রুম ভাড়া দেওয়া হয়? মানে আপনার জানাশোনা কোনো বাড়ি আছে যেখানে একটা রুম ভাড়া পাবো? কোনো রকম একটা ঘর হলেই হবে, বুঝতে পারছেন তো? হাসালেন আপনি। ব্যাচেলার মেয়ে? ব্যাচেলার ছেলে তো শুনেছি, মেয়ে তো শুনিনি। আরে ওই তো, বিয়ে না করলে ব্যাচেলার মেয়ে। মানে কি হয়েছে বলেন তো? বিয়ে হয়নি তো একা মেয়েকে রুম ভাড়া দিতে চায় না, মানুষ নানা কথা ভাবে। আচ্ছা আপনি বলুন তো, সব মেয়েরা কি খারাপ? না, অবশ্যই না। তা আপনার কেন রুম দরকার? আর আপনার বাড়ি কোথায়? আরে আমার বাড়ি অনেক দূর, গুয়ামুচিতে আমার বাড়ি। আমার আসলে এখানে ট্রান্সফার হয়েছে, সরকারি চাকরি তো। না এসে উপায় কি বলুন তো? এখন এসেছি তো, কিন্তু রুম পাচ্ছি না অফিসের আশেপাশে। এইদিকে আসলাম না, কেউ তো রাজি হচ্ছে না। এখন আমি কি একটা রুমের জন্য একটা বিয়ে করব বলুন তো? তা বিয়ে কেন করছেন না? আরে বিয়ে করে ফেললে তো আরেক ঝামেলা, কারণ এখানে ওখানে ট্রান্সফার হবে, তখন আমার স্বামী আমাকে অ্যালাউ করবে না। আমাকে তো হয়তো ঘরেই রেখে দিতে চাইবেন, তখন আমি কি করব বলেন তো, আপনিই বলেন। হ্যাঁ, অনেক বড় সমস্যা। আচ্ছা আমার পরিচিত একটা বাড়ি আছে, আমার কাকির বাড়ি, ওখানে আমি বলে দিচ্ছি। যদি আপনাকে রুম দিয়ে দেয় তাহলে ভালো, আমি বলে দিলে হয়তো দিয়ে দিবে। বাই দ্য ওয়ে, আপনার কোনো রেকর্ড নেই তো, মানে ব্যাড রেকর্ড? আপনার কি দেখে মনে হয় আমার এরকম কোনো রেকর্ড থাকতে পারে? আরে আপনি বিশ্বাস করছেন না, আমার ট্রান্সফার হয়েছে তাই আমি এখানে এসেছি। আর এসেছি তো ফেসেছি, কি ঝামেলা। নিজের বাড়ি আছে আর আমাকে এখানে বাড়ির জন্য ঘোরাঘুরি করতে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনি চলুন, আপনাকে দেখে আর বোঝার কিছু বাকি নেই। চলুন আপনি দেখি আপনার জন্য কি ব্যবস্থা করা যায়। আমার না ভাগ্যটা ভালো, আপনাকে পেয়ে গেলাম, না হলে যে আমার কি হতো। আচ্ছা আপনার নাম? আমার নাম তো জাঙ্কুক। আপনার? আমার নাম তে। আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? কেন নয়, পারি তো। তাহলে আমি আপনাকে তুমি করে বলি, আপনি আমাকে তুমি করে বলুন। ঠিক আছে, নো প্রবলেম। ও কাকি। আরে হ্যাঁ বল জাঙ্কুক। কাকি তোমার ওই ঘরটা খালি পড়ে আছে না, বলছি ওটা ভাড়া দিয়ে দাও না। ভাড়া দেবো? কাকে দেবো? আরে এই যে আমার সঙ্গে একজনকে নিয়ে এসেছে, ওর আসলে চাকরিতে ট্রান্সফার হয়েছে তাই ও এখানে এসেছে। এখন ঘর পাচ্ছে না থাকার জন্য। তোমার এখানে থাকলে ও ভালোই থাকবে। একলা মেয়ে মানুষ তো, তাই কেউ ভাড়া দিতে চাইছে না, বুঝতে পারছো তো? কি রে জাঙ্কু, ব্যাপারটা কি রে? ও আবার তোর অন্য কিছু নয় তো? আরে না না কাকি, কি যে বলো না। ওর সাথে আজকে আমার একটু আগে দেখা হলো, তাই ওকে নিয়ে আসলাম। বলছিল একটা রুম চাই। বলছি কাকি তোমার রুমটা দিয়ে দাও না। বিশ্বাস করতে পারো, এতক্ষণে আমি ওকে চিনে গেছি। ঠিক আছে, তুই যখন বলছিস। আচ্ছা তে তুমি থাকো, কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না, তোমাকে অনেক ধন্যবাদ। ইটস ওকে। তেকে বাড়িতে তুলে দিয়ে জাঙ্কুক চলে গেল। পরদিন জাঙ্কুক আবার এই বাড়িতে তের সঙ্গে দেখা করতে আসে। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। আমি না সোজা কথা সোজা ভাবে বলতেই পছন্দ করি। আসলে আমি কাউকে নিয়ে এত সময় ধরে ভাবিনি যতটা সময় আমি আপনাকে ভেবেছি। কাল সারা রাত কেন জানি না আপনার কথাই মাথায় এসেছে। এখন এটা কি আপনি কি বলবেন? প্রথমত বলবো তুমি আমাকে আপনি বলা তো ছাড়ো। আরে সরি সরি, ভুলে গেছিলাম। আচ্ছা তুমি কি আমাকে ভেবেছিলে? বলতে পারো না ভাবলে আজকে সকাল সকাল এখানে আসতাম না। আজকে আমার অফিসে যাওয়ার কথা, সেখানে না গিয়ে আমি এখানে চলে এসেছি। এমনিতে দুদিন ধরে আমি অসুস্থ ছিলাম, তাই অফিসে যাইনি। আর আজকে তোমার জন্য। কি অদ্ভুত, যে সময় আমি তোমার কথা ভেবেছি সেই একই সময় তুমি আমাকে নিয়ে ভেবেছো। কি জানি হঠাৎ কেন তোমাকে নিয়ে ভাবতে শুরু করলাম। তোমার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ, কেন পারো না, নাও নাও। ব্যাস এইভাবে শুরু হয়ে গেল দুজনের মধ্যে কথা বলা। তারা রোজ একে অপরের সঙ্গে কথা বলতে সময় দিত। আর ধীরে ধীরে তারা বুঝতে পারলো যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। আমি বিশ্বাস করতে পারছি না তুমি এসেছো। আমিও বুঝতে পারছি না কাল আমি যেটা ভাবছিলাম সেটা তুমি বলে দেবে। আমি ভাবছিলাম আমি তোমাকে বলবো চলো আমরা দেখা করি, কিন্তু দেখো তুমিই বললে। আচ্ছা এটা কি কাকতালীয় নাকি কোনো কানেকশন? এখন সেটা তো বলতে পারবো না, কিন্তু তোমাকে কিছু বলতে চাই। জানি না যেটা আমি শুনতে চাইছি সেটা তুমি বলবে কিনা, তবে বলে ফেলো যা বলতে চাও, কারণ কেউ কিছু বলতে চাইলে তাকে বলতে দেওয়া উচিত। আসলে
বলতে গেলে আমি এরকম একটা কথাই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। আই লাভ ইউ জাঙ্কুক। আই লাভ ইউ টু তে। এইভাবে শুরু হয়ে গেল জাঙ্কুক আর তের জীবনের নতুন এক অধ্যায়। জাঙ্কুক তার কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিন অন্তত একবার তের সঙ্গে দেখা করতে আসে। আর তে, সে হয়তো জাঙ্কুকের অপেক্ষায় বসে থাকে। টাকা নষ্ট করে রোজ কিছু না কিছু কেন নিয়ে এসো আমার জন্য? আমি কি বলেছি আমার জন্য এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো? কেন তুমি টাকা নষ্ট করো? তে, তোমার জন্য আমার টাকা নষ্ট? তুমি কি অন্য কেউ না? তুমি তো আমার। হ্যাঁ আমি তোমার, আমি তো তোমারই, কিন্তু আমার জন্য এত কিছু আনার কোনো দরকার নেই। তার থেকে ভালো হয় তুমি টাকাগুলো জমাও আমাদের বিয়ের জন্য। তোমার কি কিছুই চাওয়া নেই আমার থেকে? মানে তুমি আমার থেকে কিছুই চাও না? তোমার কি লাগবে সেটাও বলো না। আমি কিছু না কিছু নিয়ে আসি। আর আমি তোমাকে একটা আংটি দিয়েছি, সেটা ওই রাস্তা থেকে 50 টাকা দিয়ে কেনা। সেটা দেখে তুমি তো বুঝতে পেরেছিলে, কিন্তু কিছুই বললে না, বাইটাও বললে না তোমার কিসের আংটি প্রয়োজন। আমি এসব দিয়ে কি করবো? আংটি রাস্তার হোক বা ডায়মন্ডের, আই ডোন্ট কেয়ার। আমার কাছে তুমি স্পেশাল। এবং আমি বলবো টাকা পয়সা এসব সুখ আনতে পারে না। তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাইতে। আমি এখন আসি। এত তাড়াতাড়ি? সবে মাত্র 7টা বাজে। একটু থাকো না আমার সাথে। বসো, আমি চা করে নিয়ে আসি, তারপর একসাথে খাই। তারপর তে চা নিয়ে আসলো এবং দুজনে চা খেয়ে তে জাঙ্কুকের পাশে বসে পড়লো। জাঙ্কুকের ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো, কারণ তে রঙিন চোখে জাঙ্কুকের দিকে চেয়েছিল। এবং কিছুক্ষণের মধ্যেই তে জাঙ্কুককে অন্যভাবে স্পর্শ করতে লাগলো। কি করছো তে? কি করছি মানে বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এটা সঠিক সময় না তে। সঠিক সময় না মানে? মানে তে, এসব এখন না তে, বিয়ের পরে। সো হোয়াট জাঙ্কুক, বিয়ে তো আমি তোমাকেই করবো। আর তুমি আমাকে? অবিশ্বাস আছে নাকি যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, বা তুমি আমাকে ছেড়ে? নো তে, এরকম কোনো ব্যাপার না। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, আর তুমিও আমার উপর বিশ্বাস রাখতে পারো, কিন্তু এসব করার সময় এখন না। না, আমি কিছু শুনতে চাই না। আই নিড ইউ। নো নো প্লিজ তে, এখন না। তুমি থাকো, আমি আসছি। রেগে গেলে নাকি তে? একটা ভালো মুডে ছিলাম, মুডটাই নষ্ট করে দিলে তুমি। মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাহলে কি হয়েছে? আর আমরা দুজন দুজনকে বিয়ে করবো এটাই সত্যি, কেউ কাউকে ছেড়ে যাবো না এটাও সত্যি। তাহলে আমাকে না করলে কেন? হ্যাঁ বোঝার চেষ্টা করো, তুমি একটা মেয়ে, আমি বুঝতে পারছি। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে ফেলবো। উফ, ঠিক আছে যাও তুমি এখন, মাথাটা গরম হয়ে গেছে। রাগিও না আর, যাও এখন। আচ্ছা সরি, কাল এসে তোমার রাগ ভাঙিয়ে দেবো। এখন আসি। জাঙ্কুক, তাহলে আমি যেটা ভাবছি সেটাই? কি ভাবছো কাকি? আমি তোকে প্রথমেই বলেছিলাম, ও আবার তোর অন্য কিছু হয় না তো? তুই আমাকে না করেছিলি কেন রে? কাকি, সত্যি বলতে গেলে তখন ও আমার কিছুই ছিল না, কিন্তু এখন ও আমার সব কিছু। যাক, ভালোই। তাহলে আসি কাকি আমি। হ্যাঁ যা। নাও, তুমি যেটা চাইছিলে সেটাই হয়েছে। আমি বলেছি আমাদের ব্যাপারে, আর আমার মা বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে। কবে যাব আমরা? তুমি কবে যেতে চাও? যেদিন বলবে সেদিন। না না, যেদিন বলবে সেদিন তো আর নিয়ে যেতে পারবো না। যেদিন তোমার অফিস ছুটি থাকে সেদিনই না হয় যেও। জাঙ্কুক, আমার না ভয় ভয় করছে। কেন? না মানে তোমার বাবা মায়ের যদি আমাকে পছন্দ না হয়? ও মা, পছন্দ হবে না কেন? না আসলে অনেকেই তো অনেক রকম ডিমান্ড। আমি যদি তাদের মনের মতো না হই? আরে তেমন কোনো বিষয় না, তারা খুবই ভালো মানুষ আর খুব ঠান্ডা। দেখো, আমার বাবা মায়ের কি পছন্দ হবে, বরং তোমারই তাদেরকে পছন্দ হয়ে যাবে। আর তোমার কথা বলতে গেলে তারা আমার পছন্দের উপর বিশ্বাস রাখে, তাই ওসব নিয়ে চিন্তা করো না। ব্যাস তুমি শুধু তাদের সঙ্গে দেখা করো। তা মা, তোমার বাবার নাম কি? আর তোমার মায়ের? আমার বাবার নাম কাই,
আর আমার মায়ের নাম রোজ। ও আচ্ছা আচ্ছা, তুমি কি একাই? না, আমি একা নই, আমার একটা ভাই আছে। ও ঠিক আছে ঠিক আছে। তা তোমার বাবা কি কাজ করে মা? আমার বাবা ওখানে একটা ব্যাংকে চাকরি করে। ও আচ্ছা আচ্ছা। ও তে ওর সাথে তো পরিচয় করিয়ে দিন। ও আমার আপু জিসু, আর উনি আমার ভাবি। আসসালামু আলাইকুম। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে সালাম দিতে হবে না, আসার পর থেকে তো তুমি সালাম দিতে দিতে শেষ। না এবার একটু গলা ভিজাও। আচ্ছা মা, জাঙ্কুক বলছিল তুমি নাকি খুব তাড়াতাড়ি বিয়েটা করতে চাইছো। হ্যাঁ একটু আমার দিকটাও বুঝুন, আমি একা একটা মেয়ে মানুষ, আলাদা রুম নিয়ে থাকি, তাই বলছিলাম বিয়ে তো আমরা করবো, আগে করে নিলেই সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে, সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বাবা মার সঙ্গে কথা বলি। আরে এই ব্যাপার নিয়ে তাদের সঙ্গে কেন কথা বলবেন? তারা আমার উপর বিশ্বাস রাখেন, আমি নিজে বিয়ে করে নিলে তারা আপত্তি করবেন না। কিন্তু মা, জীবনের এমন একটা সিদ্ধান্তে তাদেরকে তো প্রয়োজন, তাদের মতটাও জানা উচিত। দেখুন আমার বাবা মা ওরকম না, তাই আমাকে বলে দিয়েছেন আমি যাতে নিজের মতো জীবন কাটাই। তাই তো আমার যখন 18 তখনই তারা আমাকে পুরো ফ্রিডম দিয়ে দিয়েছেন। আমার ভাইয়াও তো নিজে নিজে বিয়ে করেছেন, এই ব্যাপারে তারা কিছু বলেননি। কিন্তু মা, তবু তোমার বাবা মাদের কি আসা উচিত না? আরে বললি তো আসবেন। আসলে হয়েছে কি, আমার বাবা একটু চাপে আছেন। আমি ওই দিন এই ব্যাপারে কথা বলছিলাম, উনি বললেন যে আমি বিয়ে করে নিয়ে যেতে, কারণ আমার থাকার সমস্যা হচ্ছে। আমার কোনো সমস্যা হোক এটা তারা কখনোই চান না। উনি বলেছেন যদি আমি বিয়ে করে নিই তাহলে সেটা কোনো ব্যাপার না, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে ওনারা আসবেন, আর ওটা নাকি ওনার খুব বড় করে করার ইচ্ছে। ও আচ্ছা, তাহলে তো ব্যাপার মিটিয়ে গেল। কি গো জিহাফের মা, কি বলো তুমি? আমি আর কি বলবো, ছেলে পছন্দ করে এনেছে, মেয়েকে আমার বলতে গেলে ভালোই লেগেছে। তাহলে আর কি, একটা ভালো দিন দেখে একটা সাধারণ আয়োজন করে না হয় বিয়েটা করিয়ে দিই, তারপর ধুমধাম করে না হয় হবে একদিন। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। খুব হালকা পাতলা আয়োজনের মধ্য দিয়ে তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পন্ন হয়। কি অদ্ভুত বলো তো তে, আমাদের প্রেমে কোনো বাধাই আসলো না, ব্যাস বললাম আর হয়ে গেল। কেন আসবে? আমাদের প্রেম কি ঠুনকো নাকি? হ্যাঁ বাধা আসবে? আমরা ভালোবেসেছি দুজন দুজনকে, কার সাহস আছে আমাদেরকে আটকাবে? তা অবশ্য ঠিকই বলেছ, তবে আজকের রাতটা কিন্তু স্পেশাল। কি করছো জাঙ্কুক? আরে কি করছি বুঝতে পারছো না? এটাই তো তুমি চাইতে, পাগল হয়ে গেছিলে তো ওই দিন। নো নো জাঙ্কুক, আজ নয়। আজ না? কেন? এই রাতটাকে এমনি এমনি যেতে দিও না। অ্যাকচুয়ালি জাঙ্কুক, প্রবলেম আছে। কি প্রবলেম? তোমার শরীর ঠিক আছে তো? কি প্রবলেম বুঝতে পারছো না নাকি? না বললে কি করে বুঝবো? উফ, এইটুকু বুঝতে পারছি না। আরে পিরিয়ড হয়েছে, আজকে হবে না। ও সেটা বলবে তো নাকি? আরে না করেছি মানে সেটা বুঝে নিতে পারোনি? সরি সরি। দূর তোমার সরি, একই বলে বিয়ে করলে ভালোবাসার জানালা দিয়ে পালায়। আরে না তে, ভুল হয়ে গেছে তো, ক্ষমা করে দাও। চলো শুয়ে পড়ি, গুড নাইট। আরে শোনো জাঙ্কুকের বাবা, বৌমা তো ভাবনার থেকেও বেশি লক্ষ্মী বেরোলো। মানে মানে এই যে এত খাবার দেখছো না টেবিলে, সব আমি ঘুম থেকে উঠে দেখি বানানো শেষ। কেন, কে বানালো? আরে কে বানাবে? তোমার বড় বৌমা তো ঘুম থেকেই ওঠে না, তাহলে বাকি রইলো কে? তোমার মেয়ে, সে কি রান্নাঘরে আসে নাকি? আর তাহলে এই বাকিটা বুঝে নাও। আরে বলছো কি, তাহলে আজকে নতুন বৌমার হাতে রান্না খাবো? কি ভাগ্য বলো তো আমাদের। হ্যাঁ তা যা বলেছো, যে হাত দিয়ে জলটা গড়িয়ে খাই না, আজকে সেই হাত দিয়ে আমার এত রান্না করা লাগলো। কি করব, এত সকালে তো কেউ ফুড ডেলিভারিও করে না। ভাগ্যিস ফাঁকে ফাঁকে রান্নাটা শিখেছিলাম, না হলে কি যে হতো কে জানে। খেয়ে আবার কি বলবে। আসলে শ্বশুর শাশুড়িদের তো আমার বিশ্বাস নেই, বলে এরকম না সেরকম, সেরকম না এরকম। আরে বৌমা, খুব মজা হয়েছে রান্নাগুলো। কি যে বলেন না মা, আমার রান্না এত মজা হয় না। আমার মা বলতো এই রান্নার জন্য নাকি আমার বিয়ে হবে না, পাত্রপক্ষ দেখতে এসে চলে যাবে। আরে না, তোমার মা কি যে বলেন না, তুমি যে চেষ্টা করেছো, রান্না করেছো, এটাই অনেক, তাই নয় কি? থ্যাংক ইউ মা। এই যে ম্যাডাম শুনেন আপনি। হ্যাঁ বলো। আলু পরোটার আলুতে কি লবণ দিয়েছিলে? হ্যাঁ কি বললে? মানে দেইনি? না দাওনি, এত মজা করে বানিয়েছো, যদি লবণটা না দাও তাহলে তো সব মাঠে মারা গেল, তাই না? ইস দেখো না, এত রান্নার চাপ না সামলাতে পারিনি। তাহলে এত কিছু রান্না করতে কে বলেছে? আমাদের সকালে সাধারণত পরোটা,
ভাজি আর ডিম হলেই হয়ে যায়। আচ্ছা রান্না করেছো ঠিক আছে, কিন্তু পায়েসও রান্না করেছো দেখলাম। ঘরে বাদাম ছিল, কিশমিশ ছিল, দাওনি কেন? ওগুলো দেয় নাকি পায়েসে? সে কি জানো না কি? না, আমি তো শুধু দুধ আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। ঠিকই বলেছেন আমার শাশুড়ি মা, পাত্রপক্ষ দেখতে আসলেই তোমার রান্না খেয়ে চলে যেত গো। এই তখন কি আমার রান্না দিয়ে খাওয়াতো নাকি? হ্যাঁ, আমার বৌদি খুব ভালো রান্না করে, ওনার রান্না খাইয়ে অবশ্যই বশ করে ফেলতো। হ্যাঁ সেটাই তো হয়, কিন্তু বলে কি আমার মেয়ে নিজের হাতে রান্না করেছে। জাঙ্কু যাবে তুমি? যাও এখন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দুপুরে দেখা হবে, বাই। হ্যাঁ আজকে তো আর আমি যেতে পারবো না, কালকে থেকে আমিও কাজে যাব। ঠিক আছে তে যেও, কেউ তোমাকে আটকাবে না, বাই। মাথাটা খেয়ে ফেলে কথা বলে বলে, কি ডিসগাস্টিং। নো নো নো, আজকে কোনো না শুনবো না। আজকে তো তোমার কাছে আমাকে আসতে দিতেই হবে। 4 মাস হয়ে গেল বিয়ে করেছি, যতবারই তোমার কাছে এসে কোনো না কোনো বাহানা দাও। কি সমস্যাতে? কি হয়েছে? কোনো সমস্যা নাকি? না জাঙ্কু, কি সমস্যা হবে? বাস শরীরটা ভালো নেই আজকে। 5 দিন আগে তুমি বলেছো তোমার পিরিয়ড ছিল, আজকে তো কোনো সমস্যা থাকার কথা না। জাঙ্কু আজকের মতো না, আমার না শরীরটা ভালো নেই, কদিন ধরে খুব দুর্বল লাগে। যতবারই আমি বলি তুমি আমাকে কোনো না কোনো বাহানা দিয়ে দূরে ঠেলে দাও, আমাকে কাছে আসতে দাও না। কিন্তু আগে তুমিই আমার কাছে আসতে চাইতে, কেন তে? জাঙ্কু ভুল বুঝছো কেন? আজকের মতো না, কাল আমি নিজেই প্রিপারেশন নিয়ে রাখবো। বলছো? হ্যাঁ বলছি বলছি, কালকে রাতটা স্পেশাল হবে বলেছি না? বিশ্বাস না হলে কালকেই দেখো। ওকে ফাইন, তাহলে চলো শুয়ে পড়ি। রেগে থেকো না কিন্তু। না রেগে থাকবো কেন, চলো। আরে জাঙ্কু বৌমা কি তোকে বলে গেছে? না মা। কোথায় গেল না বলে? কে জানে, হয়তো দেখো অফিস থেকে ফোন এসেছে, তাই তাড়াহুড়ো করে সকাল সকাল বেরিয়ে গেছে। হ্যাঁ বাবা ঠিকই বলেছো, হতেও পারে। মিস্টার জাঙ্কুক বাড়িতে আছেন? হ্যাঁ, কিন্তু আপনারা? আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আপনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হোয়াট? কি বলছেন আপনারা এসব? আমার ছেলে কোনো ভুল করেনি, আজ পর্যন্ত আমাদের বাড়িতে কোনো পুলিশ আসেনি। আপনারা এসব কি বলছেন? আরে এরকম সকলেই বলে। আপনার বৌমা আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাকে বিয়ে করে এনে টর্চার করা হয়েছে মেন্টালি, আবার বলতে পারেন কিছুটা শারীরিক। কি বলছেন আপনি এসব? আমার বৌমা এসব বলতে পারে না, আর আমরা তো ভালোই আছি, এরকম সমস্যা আমাদের বাড়িতে নেই। ঠিক আছে, আপনার বৌমা যদি এসব বলতে না পারে তাহলে আপনার বৌমা কোথায়? আমাদের বৌমা সকালে কোথায় যেন গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আপনাদের বৌমা আমাদের থানায় গিয়েছে, এবার মিস্টার জাঙ্কুক আপনাকে যেতে হবে, চলুন কথা না বলে। আরে কিন্তু কোনো কথা না, যা বলার থানায় গিয়ে বলবেন। আরে জাঙ্কুকের বাবা কিছু বলো না। আরে তুমি শান্ত হও শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা কি, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। মা তুমি চিন্তা করো না, আমি আসছি, হয়তো কোনো সমস্যা হয়েছে, মিটে যাবে, আমি চলে আসবো। এইসবের মানে কি? ওনারা সব কি বলছে? ক্ষমা করে দিও জাঙ্কু, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার, আর সহ্য করতে পারছিলাম না, তাই সকাল সকাল চলে আসতে হলো আমাকে। কি করব বলো, মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম আমি, কিন্তু না, আমি ব্যর্থ হয়েছি। কি বলছো তুমি? যেটা সত্যি সেটাই, আমার উপর হওয়া অত্যাচারগুলো আমি আজ বলতে পেরেছি, আজকে আমি আমার হয়ে লড়াই করছি। তোমার উপর অত্যাচার মানে? কে তোমার সাথে কি করেছে? তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? একদম সুস্থ আছি আমি, অভিনয় করো না এখানে। হ্যাঁ মিস্তে, এবার আপনি সবকিছু আবার বলুন। হ্যাঁ বলছি, আসলে আমি আর জাঙ্কুক আমরা সম্পর্ক করে বিয়ে করেছি। জানি না জাঙ্কুক কেন সম্পর্ক করেছে, কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম আসলে সম্পর্কটা কেন করা হয়েছে। আমার বাবা কাল, তার অনেক টাকা, আর সেজন্য জাঙ্কুক আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। আমি বুঝতে পারিনি, আমার বাবা আমাকে আগেই না করেছিল যে আমি যাতে এই ছেলেটাকে বিয়ে না করি, কিন্তু আমি আমার বাবা মায়ের কথা না শুনে জাঙ্কুকের হাত ধরে চলে এসেছি। ব্যাস, তারপরে আমার জীবনটা শেষ হয়ে গেল। প্রথম দুদিন তো ভালোই ছিল, কিন্তু তারপর থেকে জাঙ্কুক আমাকে বলতে শুরু করে আমি যাতে আমার বাবার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসি। আমি
আমি একদম খালি হাতে চলে এসেছিলাম, কিছুই আনিনি। সেজন্য জাঙ্কুক বলতো আমি তো তাদের একমাত্র জামাই, আমার তো অনেক কিছু পাওয়ার আছে, আমি যাতে ওকে ওষুধ এনে দিই। বিয়ের পর আমি আবার আমাদের বাড়িতে গিয়েছি, কিন্তু আমার বাবা মা আমার সঙ্গে তেমন কথা বলে না। আমার ভাই আমাকে কিছুটা সাপোর্ট করেছিল, কিন্তু আমি তাদের থেকে টাকা চাইতে পারিনি। আমি আমার মায়ের ঘরে গিয়ে আমার মায়ের চুড়ি নিয়ে এসেছি, তারপর সেগুলো বিক্রি করে জাঙ্কুককে টাকা এনে দিয়েছি, কিন্তু তাতেও হয়নি। কদিন পর পরই জাঙ্কুক আমার থেকে টাকা চাইতো। এসব কি বলছো তুমি? এসব সত্যি নয় তোমার মাথা ঠিক আছে তো? এই আপনি চুপ করুন, ওকে বলতে দিন। হ্যাঁ মিস্তে, আপনি বলুন। হ্যাঁ, এইভাবে আমি হয়তো আমার বাবার কার্ড থেকে বা হয়তো আমার মায়ের জুয়েলারি বিক্রি করে বেশ কয়েকবার জাঙ্কুককে টাকা এনে দিয়েছি, কিন্তু তাতেও হয়নি। জাঙ্কুক বারবার আমাকে টাকা আনতে বলতো। এইবার টাকা আনা আমার পক্ষে সম্ভব ছিল না। প্রতিনিয়ত জাঙ্কুক আমাকে মেন্টাল টর্চার করত, আমাকে মানসিকভাবে আঘাত করত, যাতে আমি ওকে টাকা এনে দিই। আপনারা হয়তো আমার শরীরে কোনো আঘাত দেখতে পাননি, কিন্তু মেন্টালি যে টর্চার, মানসিক যে আঘাত, সেটা কাউকে না যায় দেখানো, না যায় বলা। আপনি চিন্তা করবেন না, ওর যথাযোগ্য শাস্তি আমরা দেব, আপনি একদম ভাববেন না। তুমি এসব কি বলছো? তুমি বলো এসব ভুল। আমাদের মধ্যে এরকম সম্পর্ক ছিল না আমরা তো দুজনে খুব ভালোই ছিলাম। কেন মিথ্যে কথা বলছো জাঙ্কুক? আর কত মিথ্যে বলবে তুমি? তোমার ভালোবাসার কাছে আমার পরিচয়, আমার সম্পর্ক, আমি সব কিছু মোছা দিয়েছি, সব ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছি। যারা আমাকে ছোট থেকে বড় করেছে তাদের দিকে একবারও তাকাইনি, আর তুমি আমাকে এইভাবে ঠকালে। বৌমা, এসব কি বলছো? আরে বলো, এসব মিথ্যে, এসব সত্যি নয়। বাবা প্লিজ, আপনি আর মিথ্যে কথা বলবেন না। আপনার বিরুদ্ধে সকল সাক্ষী আর আপনার বিরুদ্ধে যতগুলো কেস দেওয়ার আমরা দিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আপনাকে কেউ নিতে আসবে? আমার ভাইয়াকে বলে দিয়েছি, ভাইয়া নিতে আসবে। আচ্ছা, আপনি এখন যান, বিকেলে আপনাকে একবার ডাকা হবে, তখন এসে আপনি ডায়েরি করে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনারা আমার কথাই আমাকে বিশ্বাস করেছেন, না হলে আমার মতো মেয়ের পক্ষে এত বড় সুবিচার পাওয়া সম্ভব ছিল না। ভাইয়ার সাথে কিছুক্ষণ পর চলে যায়। বাবা, এরকমটা কেন বললো? বাবা, আমার ভুলটা কোথায় বলো? আমি তো দেখে ভালোবেসেছিলাম, ও আমার নামে মিথ্যে কথা কেন বললো? বাবা, কেন আমাকে এরকম একটা কেসে ফাঁসিয়ে দিল? বাবা, জানি না রে বাবা, সেটা জানতে হলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তুই চিন্তা করিস না বাবা, আমি ওই দিকটার ব্যবস্থা করছি। তোর মাও খুব চিন্তায় আছে। আমি যাই, আমার বন্ধুর পরিচিত এক উকিল আছে, তার সঙ্গে কথা বলতে হবে। বিকেল বেলা আবার থানায় আসে এবং পার্সোনালি জাঙ্কুকের সঙ্গে দেখা করে। আমাকে বলো আমার ভুলটা কিসের? কেন আমার নামে এরকম একটা মিথ্যে কথা বললে তুমি? কেন এইভাবে আমার বিশ্বাস, আমার ভালোবাসা নিয়ে খেলা করলে তুমি? বলো ভালোবাসা? তোমাকে কোনো ভালোটা আমি বাসিনি, তার মানে এতদিন সব মিথ্যে ছিল? হ্যাঁ বলছি, ব্যস্ত হও না, এই জন্যই তো পার্সোনালি দেখা করতে এসেছি। মিস্টার জি ড্রাগনকে চেনো? মিস্টার জি ড্রাগন? হ্যাঁ, আমি তো ওনাকে চিনি। উনি কোম্পানি নকল করে ভুল মেডিসিনের ব্যবসা করছিলেন। ওহ, চিনতে পেরেছে তাহলে। হ্যাঁ, কিন্তু ওনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমার কাকা হন উনি, আমার বাবার বড় ভাই। আমার বাবা কিম জং ইন। কি? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। যদিও আমি আমার বাবার পুরো নামটা বলিনি, বেশ শর্ট নেমটা বলেছি। তাই এবার বুঝতে পেরেছি কেন তুমি আমার ভালোবাসা নিয়ে খেলা করে এইভাবে আজকে আমাকে জেল পর্যন্ত টেনে আনবে। বুঝতে পারলে অনেক ভালো, আমাকে আর কষ্ট করে বলতে হলো না। ব্যাস, এবার আমার কাকা মুক্তি পেয়ে যাবেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে। আমি তোমার কাকার অন্যায়টা ধরিয়ে দিয়েছিলাম বলে তুমি আজ আমার সঙ্গে এইসব করলে। আমার বিশ্বাস নিয়ে খেলা করলে। আমার কি ভুল? তোমার কাকা অন্যায় করেছে, তাতে মানুষের কত ক্ষতি হচ্ছিল জানো? আমি ধরিয়ে না দিলে দিয়ে আরো অনেক মানুষ মারা যেত। আমি তো শুধু অন্যায় বিরুদ্ধে প্রমাণ দিয়েছি, আর তুমি আমার সঙ্গে। ও শাট আপ, এত ন্যায়নীতির কথা শুনতে আসিনি আমি, ব্যাস সত্যিটা বলতে আসলাম। এখন দুটো কেস চলাকালীন আমার কাকার শাস্তিটা হয়তো কমে যাবে, আর উনি বেরো পেয়ে যাবেন হয়তো। সেসব বাদ দিলাম। তুমি আমাকে ভালোবাসোনি এটা বলো? পাগল নাকি? তোমাকে ভালোবাসা কি হলো? কি আছে তোমার? আমাদের
অভিনয়টা অতদূর যেত না যদি সেই দিন তুমি আমার সঙ্গে কিছু একটা করতে, তাহলে সেটা দিয়েই তোমাকে ফাঁসানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু তুমি এত ভালো ছিলে যে আমার সঙ্গে কিছু করতেই চাইলে না, তাই তো আমাকে বিয়েটা অব্দি এগোতে হলো। তুমি এতটা নিচে নামতে পারলে? হ্যাঁ, আমাকে এতটা নিচে নামতেই হলো, কারণ আমার কাকাকে যে আমাকে জেল থেকে বের করতেই হবে। তাই ঠিক আছে, থাকো এখানে, কদিন সময় কাটাও, তারপর তোমার বাবা তোমাকে নিশ্চয়ই বের করে নিয়ে যাবে। সে ব্যাপারে একদম ভেবো না। আই হোপ আমার কাকাও ছাড়া পেয়ে যাবেন। তাহলে থাকো, আমি আসছি। দাঁড়াতে কি হলো? তুমি আমাকে ঠকিয়েছো। আজকে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমি তোমাকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি তোমাকে এই জায়গায় এনে দাঁড় করাবো। আজকে যে ভালোবাসার জন্য আমি কষ্ট পাচ্ছি, একদিন তুমি এই ভালোবাসার জন্য কষ্ট পাবে। আমি যদি তোমার জীবনটা শেষ করে দিতে না পেরেছি, তাহলে আমার নামও জাঙ্কুক না। ঠিক আছে, দেখা যাবে। আসছি। জাঙ্কুক। হ্যাঁ বাবা, কি খবর? বাবা, আমি উকিলের সঙ্গে কথা বলেছি রে, একটু সময় লাগবে। ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তো, তোকে এখন তারা বেল দেবেন না। 1 মাস আগে তুই কোনো বেল পাবি না রে। 1 মাস? হ্যাঁ, 1 মাসে অপেক্ষা করতে হবে, তারপর তুই বেল পেয়ে যাবি। কিন্তু তোকে থানায় এসে হাজিরা দিতে হবে। ঠিক আছে বাবা, আমি 1 মাস অপেক্ষা করব। তোকে আমি আগেই বলেছিলাম এইসব লোকেদের বিরুদ্ধে প্রমাণ দিস না, সাক্ষী দিস না। তুই আমার কথা শুনেছিলি? শুনিসনি তো? দেখ আজকে তোকে কিভাবে তার ফল দিতে হচ্ছে। বাবা, ওদেরকে ভয় পেয়ে থাকলে ওদের অন্যায়গুলো তো আমরা আটকাতে পারবো না। ওদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তাহলেই না আমরা দেশের মানুষকে বাঁচাতে পারবো। তুমি চিন্তা করো না বাবা, খুব তাড়াতাড়ি এই দিন ঘুরবে, আমাদের সময় আসবে। হ্যাঁ রে বাবা। বাবা তুমি যাও, মাকে একটু সামনে নিও, চিন্তা করতে বারণ করো। হ্যাঁ বাবা, তুই ভালোভাবে থাকিস। এতদিনে বাড়িতে খুশি ফিরে এসেছে। ভাইয়া ছাড়া বাড়িটা যেন একদম ফাঁকা ছিল গো। হ্যাঁ রোজ, তুমি ঠিকই বলেছো। বাট ভাইয়া, তুমি যখন বেল পেয়ে গেছো, এবার তোমাকে একটু সাবধানে থাকতে হবে। আর তোমাকে এখন আর কোনো কাজে হাত দিতে হবে না, সব আমি সামনে নেব। আর খুব তাড়াতাড়ি কিছু না কিছু করে তোমাকে নির্দোষ প্রমাণ করে দেব। হ্যাঁ, সব কিছু সম্ভব হয়েছে আমাদের তের জন্য। ইয়েস কাকা, এটা তো আমার দায়িত্ব। আমার কাকাকে ওরা জেলে রাখবে? ওদের এত সাহস? আমাকে তো যেভাবে হোক তোমাকে মুক্ত করতেই হতো। ওয়েল ডান মাই সিস্টার। থ্যাংক ইউ ব্রো। চল, তোকে আমি একটা বার বুক করে দিচ্ছি, তোর ফ্রেন্ডসদেরকে নিয়ে গিয়ে চিল কর, সব বিল আমি দেব। থ্যাংক ইউ ভাইয়া। এইভাবে পার্টিতে আনন্দ ফুর্তি করে এই দিন কাটছিল। আর ওইদিকে জেলে বসে জাঙ্কুক দিন গুনছিল, তারও সময় আসবে। সে যে মিথ্যে কেসে ফেসেছে, এটা থেকে সে মুক্তি পাবে। শুনেছো, তে কিন্তু এখনো আসেনি বাড়িতে। আরে বাদ দাও তোর কথা, ও এমনিতেও বাড়িতে 2-3 দিন আসে না, সেটা নিয়ে দুশ্চিন্তা করো না। না, দুশ্চিন্তা করছি না, ব্যাস বললাম, পরে তো আবার জিজ্ঞেস করবে যে তে কোথায়, তাই আগেই বলে দিলাম। কে তুমি? আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি? চিনতে পারছো না তুমি? এটা কোথায়? আমাকে কেন নিয়ে এসেছো এখানে? আরে কুল কুল, আমি তোমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড? আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, সাইন করোনি? এত সহজ? কি করে তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো আমি? তোমার সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে আমার। কি বলতে চাইছো তুমি? আমাকে এখান থেকে যেতে দাও। আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, আমাদের সম্পর্ক ওই পর্যন্তই। আচ্ছা, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, তোমাকে এত সহজে ছাড়ছি না আমি। আমি তোমাকে বলেছিলাম তোমাকে ঠিক আমার জায়গায় দাঁড় করাবো, এখন তার সময় এসেছে। কাকে? আমাকে? হ্যাঁ, এখন তুমি আমার সামনে সবকিছু স্বীকার করবে, আমি প্রমাণ জমা করব, তাহলে আমি শাস্তি থেকে মুক্তি পাবো। আমার বয়ে গেছে সবকিছু স্বীকার করতে। চলো, আমাকে এখান থেকে যেতে দাও। তুমি আমাকে হালকা ভাবে নিচ্ছ, তুমি জানো না আমি কি করতে পারি। আমি যখন বলেছি তুমি সবটা স্বীকার করবে, তার মানে তুমি সবটা স্বীকার করবে। আচ্ছা, কি করবে তুমি? কি করব? কি করছো? ছাড় আমাকে। ছাড় আমাকে, কি করছো জাঙ্কুক? এখনো কিছু করিনি, সময় আছে। সবটা আমার সামনে স্বীকার করো, না হলে আজ হয়তো আমার শাস্তি থেকে আমি মুক্তি পাবো, আর না হয় আমার শাস্তির মেয়াদ বাড়বে। মানেটা তুমি বুঝে নাও।
আমি একটা ছেলে মানুষ, যেটা আজ পর্যন্ত করিনি, চাইলে ওটা এক্ষুনি করতে পারি। না না, এরকম কিছু করবে না। তাহলে সবটা সত্যি বলো। হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি ইচ্ছে করে এসব করেছি। আমার কাকাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, অনেকভাবে তার বেল পাওয়ানোর চেষ্টা করেছিলাম, তখন কোনো উপায় পাচ্ছিলাম না। উকিল সাহেব এই উপায়টা বলে দিয়েছিলেন আমাদেরকে, যে যার জন্য তাকে জেলে যেতে হয়েছে, কোনোভাবে যদি তাকে ক্রিমিনাল প্রমাণ করা যায় বা তাকে দিয়ে একটা ক্রাইম করানো যায়, তাহলে সেটা সত্য ধরে প্রমাণ করে আমার কাকা বেলটা অন্তত পেয়ে যাবেন। আর সেজন্যই আমরা অপেক্ষা করি। কয়েক মাস পার হতেই আমি ইচ্ছে করে এই শহরে এসে তোমার সামনে গিয়ে দাঁড়াই। কি কি করতে হবে সেটা আমি আগেই প্ল্যান করে এসেছিলাম। আরো স্পষ্ট ভাবে বলো, এই পেছনে কে কে দায়ী সেটাও বলো। এই থেকে বেশি কিচ্ছু বলতে পারবো না। ব্যাস, আমি বলছি তুমি নির্দোষ। আচ্ছা, আমি তোমাকে টর্চার করতাম মেন্টালি? না। শারীরিক? না। ঠিক আছে, এবার তৈরি হয়ে নাও, তোমাকে তোমার আসল জায়গায় পাঠানো হবে। তারপর জাঙ্গুক সকল প্রমাণ পেশ করায় তাকে সসম্মানে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং তে নিজে দোষটা স্বীকার করায় তেকে ধরে নিয়ে যাওয়া হয়। আমার আরো সাবধান হওয়া উচিত ছিল। এই ছেলেটা যে 1 মাস পর বেল পেয়ে যাবে এটা কে জানতো? আর বেল পেয়ে ও যে এমন কিছু করবে সেটা কে জানতো? এখন আমাকে জেলে থাকতে হবে? নো। বাবা, কাকা, ভাইয়ারা কেউ এখনো আসছে না কেন আমার সঙ্গে দেখা করতে? আমার বেল করাবে না নাকি? মিস্টার জাঙ্গুক, আমরা দুঃখিত। আমরা প্রমাণ না দেখেই আপনাকে দোষী সাব্যস্ত করেছিলাম, কিন্তু এটাও সত্যি, শুধু ছেলেরা নয়, মেয়েরাও দোষ করতে পারে। চিন্তা করবেন না। যার জন্য আপনার সম্মান ক্ষুণ্ণ হয়েছে তাকে তো আমরা যথাযোগ্য শাস্তি দেবই। আর আপনি যাতে আবার সমাজে সম্মান ফিরে পান সে ব্যবস্থাও আমি করব। থ্যাংক ইউ স্যার। ও হ্যালো হ্যালো স্যার, কি বলবে তুমি? বাজে একটা মেয়ে, এত সুন্দর স্বামী সম্মান ক্ষুণ্ণ করেছো। আরে তোমাদের মতো মেয়েদের জন্যই আইন এখন বিপথে চালিত হচ্ছে। স্যার প্লিজ একটা কথা আমাকে বলুন, আমার বাবা আমার ভাইয়েরা কেউ কি আমার সঙ্গে দেখা করতে আসেনি? তোমার বাবা তোমার ভাইয়া? হ্যাঁ মানে আমার বেলের ব্যাপারে কোনো কথা বলেনি তারা? আসেনি তারা? আরে তোমার বাবা তোমার ভাইয়া কোত্থেকে আসবে? কি যাতা বলছেন? আমার বাবা আসবে, আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, আমি জেলে থাকতে পারবো না। তবু আমি 2 দিন অবধি এখানে আছি। কোথায় তারা? খবর পাঠান তাদের। আরে কিসের খবর? তোমার কোনো বাবা ভাইয়া নেই? মানে কি সব যাতা বলছেন? আরে যাতা বলছি না, তোমার বাড়িতে খবর পাঠানো হয়েছিল, তারা বলেছে তুমি তাদের কেউ হও না। কেউ হই না মানে? মজা করছেন আপনি আমার সঙ্গে? আপনি কিন্তু আমাকে চেনেন না। আরে চিনি চিনি, তোমাদের মতো মেয়েদেরকে চেনা হয়ে গেছে। দেখুন স্যার প্লিজ আমার বাবাকে খবর দিন, আমি কথা বলবো তার সঙ্গে। ঠিক আছে, খবর দিচ্ছি, কিন্তু আসবে কিনা সেটা বলতে পারি না। আসার হলে যেদিন তোমাকে ধরে এনেছি সেদিনই আসতো। আজব তো, এই পুলিশ কি বলছে? বাবা আসেনি? না, এটা হতে পারে না। হয়তো এই পুলিশটাই আমাকে বেল দেবে না, হয়তো ওই লোকটাই বলেছে আমাকে বেল না দিতে। কিন্তু না, কিছু না কিছু তো আমার বাবা নিশ্চয় করবে, বসে থাকবে না তারা। পুলিশ খবর দেওয়াতে বিকালবেলা তের 2 ভাই আর তের বাবা দেখা করতে আসলো তের সঙ্গে। বাবা কি খবর? 2 দিন ধরে আমি এখানে, একটিবারও তুমি আমার সঙ্গে দেখা করতে আসোনি কেন? আমার বেলের কি খবর? আমি এখানে থাকতে পারবো না, দম বন্ধ হয়ে আসছে আমার। জনি, শুভ, তোরা কথা বল। জনি ভাইয়া কি খবর বলো না। আমি তোমার ভাইয়া নই। দেখো এখন মজা করো না, সেই মুডে নেই আমি, ভালো লাগছে না এখানে। এই সত্যিই আমি তোমার ভাইয়া নই। আমরা তোমার কেউ হই না। কেউ হও না মানে? না, আমরা তোমার কেউ হই না। দয়া করে তুমি তোমার সঙ্গে আমাদের সম্পর্ক জড়িয়ে দিও না, তাহলে কেসটা অনেক দূর গড়াবে। মানে কি বলছো? কেসের জন্য তুমি এখন সম্পর্ক ছিন্ন করছো? ও শুভ ভাইয়া কিছু বলো না। জনি ভাইয়া ঠিকই বলেছে, তুই আমার কেউ নস। আমি তোমার কেউ নই। না, তুই আমার কেউ নস। মানে কি তোমরা পাগল হয়ে গেছো? বাবা কিছু বলো তুমি ওদের। তুই আমার মেয়ে নসতে, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ছোটবেলা তোকে ট্রেনে আমরা পেয়েছিলাম, তারপরে আমরা তোকে যত্ন করে মানুষ করেছি, বড় করেছি। কিন্তু তুই এখন একটা ক্রাইম করেছিস, এখন তোর ক্রাইমের সঙ্গে আমরা জড়াতে পারবো না। যদি জড়াই তাহলে কেসটা আর বড় হবে, তাতে আমার ভাইকে হয়তো আবার জেলে যেতে হবে। না, সেই রিস্ক আমরা নিতে পারবো না। বাবা এসব কি বলছো? বলো এসব মিথ্যে। ঠিক আছে তুমি না বললে আমি অপেক্ষা করবো কদিন জেলে, কিন্তু অন্তত বলো না আমি তোমাদের কেউ নই। না তে, সত্যি তুই আমাদের কেউ নোস। তোকে আমি মা
আর বাবা ট্রেনে পেয়েছিলাম, তখন তোর হয়তো 3 থেকে 4 বছর বয়স হবে, তাই তোর কিছু মনে নেই। আমরাই তোর নাম রেখেছিলাম তে। শুভ ভাইয়া, এখন এটাই ভালো হয় তোর সঙ্গে আমাদেরকে না জড়াস, তাতে আমার বাবার হয়তো আবার জেলে যেতে হবে। তাই তে, ব্যাপারটা এখানে মিটে যাক। সকল প্রুফ আমরা দিয়ে দিয়েছি যে তুই আমাদের কেউ নস। এখন এই ব্যাপারে আর কথা না, আমরা আসছি। চলো কাকা, চলে আয়। শুভ, জনি ভাইয়া দাঁড়াও। বাবা, ও শুভ ভাইয়া, তুমি অন্তত দাঁড়াও। আরে কিছু তো বলো। বাবা, জনি ভাইয়া তোমরা যাও, আমি আসছি। ও শুভ ভাইয়া, কি হয়েছে তুমি আমাকে বলো না। বাবা, জনি ভাইয়া এরকম করছে কেন আমার সঙ্গে? এই সত্যি তুই আমাদের কেউ নস, এটা সত্যি। আর এখন এই ব্যাপারটা আমরা বলতাম না, কিন্তু তুই এখন কেসে ফেসে গেছিস। এখন যদি ব্যাপারটা আমরা এগোই তাহলে কাকার জন্য সেটা ভালো হবে না, বুঝতে পারছিস তোকে? শুভ ভাইয়া, সত্যি আমি তোমাদের কেউ না। নাতি, সত্যি তোকে ট্রেনে পেয়েছিলাম, এটা সত্যিতে। তুই বিশ্বাস না করলে কিচ্ছু করার নেই আমার। তুই এখন এখানে থাক, তোকে আমরা বেল পাইয়ে দিতে পারবো না। তোর যদি শাস্তি মুকুব হয় তখন না হয় তুই বাড়ি ফিরে আসিস, তোর জন্য ওই বাড়ির দরজা খোলা থাকবে, কিন্তু তোর সঙ্গে আমরা কোনো সম্পর্ক স্থাপন করতে পারবো না। ভাইয়া, আসছি তে, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আজকে তে তার প্রাপ্যর থেকে বেশি শাস্তি পেয়েছে। তুই আজ বুঝতে পারছি কারো ভালোবাসা, কারো বিশ্বাস নিয়ে এইভাবে খেলা করতে নেই। তাহলে সৃষ্টিকর্তা তার ফল খুব ভয়াবহ ভাবে দেন, কিন্তু তার ফল যেতে এইভাবে পাবে সে সেটা ভাবতেও পারেনি। এই মুহূর্তে তের আর কেউই রইল না। জাঙ্কুক যখন জানতে পারলো তের ব্যাপারে সব সত্যি, তখন জাঙ্কুকের একটু কষ্ট লাগলো। এরপর জাঙ্কুকের মায়া হলো, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে জাঙ্কুকের মায়াটুকু সেখানে আটকা পড়ে রইল। জাঙ্কুক সেটা প্রকাশ করলো না। জাঙ্কুকের মনে এর প্রতি এখন শুধুমাত্র ঘৃণাই রয়েছে। মা, তুমি কোথায়? মা, মা তুমি কি আছো? মা, আমার কেউ রইল না, কেউ রইল না আমার। এবার বৌমাকে আনতে পারলে দায়িত্বটা শেষ হয় আমার। মা, আর মাত্র কদিন, তারপরে নিয়ে আসবো তোমার বৌমা। ব্যাস, এই কাজটা কমপ্লিট হোক, তারপর বসের কাছ থেকে অনেক দিনের ছুটি নিয়ে নেব, আর তারপর গিয়ে তোমার বৌমাকে নিয়ে আসবো। হ্যাঁ রে বাবা, নিয়ে আয়। বিয়ে হয়ে গেছে, এতদিন বউ বাইরে কেন থাকবে? বৌমারও তো সংসার এটা, এবার এসে সামনে নিতে বলো কি? হ্যাঁ মা, বলবো। এই যে ম্যাডাম, উঠুন, আপনার বের হবার সময় হয়ে গেছে। আমাকে? হ্যাঁ, আপনার স্বামী এসেছে, আপনার উপর থেকে সব অভিযোগ তুলে নিয়েছেন উনি, আপনাকে নিতে এসেছেন। চলুন উঠুন। জেল থেকে তেকে ছাড়িয়ে নিয়ে জাঙ্কুক রওনা দিল তার বাড়ির উদ্দেশ্যে। রাস্তাতেই বসে পড়লো। কি হয়েছে? এখানে সিন ক্রিয়েট করছো কেন? আমি কোথায় যাব? আমার যাওয়ার আর জায়গা নেই। কেন? আমার সঙ্গে যাবে আমার বাড়িতে? তোমার বাড়িতে? সত্যি তুমি আমাকে তোমার বাড়িতে নেবে? এত কিছু করার পর তুমি আমাকে ক্ষমা করবে জাঙ্কুক? ক্ষমা পরের কথা, এখন আমার সঙ্গে আমার বাড়িতে যাবে, কারণ আমি তোমাকে নিতে এসেছি। আর আমার বাড়িতে না গেলে কোথায় যাবে? তোমার তো আর বাড়ি নেই, আর সম্পর্কে এখনো তুমি আমার স্ত্রী, তাই আমার বাড়িতে তোমাকে যেতে হবে। জাঙ্কুক, আমাকে কি ক্ষমা করা যায় জাঙ্কুক? আমাকে শুধু একটা সুযোগ দাও, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। শুধুমাত্র একটা সুযোগ দাও জাঙ্কুক আমাকে। আমি বদলে যাব কি বলছি? আমি বদলে গেছি জাঙ্কুক, আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা নিয়ে খেলা করা আমার উচিত হয়নি, এর অধিকার আমার নেই। ও চুপ করো, এসব শুনতে আসিনি। আমার বাড়িতে তোমাকে নিচ্ছি মানে রানী করে রাখতে না, আর আমার স্ত্রী করেও রাখতে না, ব্যাস তোমাকে তোমার ভুলের শাস্তি দিতে। মানে চলো তাহলে, দেখতেই পারবে, আর না গেলেও জোর করে নিয়ে যাব আমি, সেইটুকু অধিকার আমার আছে। সেটা তুমি যে দিক দিয়ে দেখো না কেন, আইনি ভাবেও তোমাকে আমি নিয়ে যেতে পারবো আমার বাড়িতে। আইনি ভাবে নিতে হবে না, আমি তোমার বাড়িতে যাব, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করবো জাঙ্কুক। অনেক বড় ভুল করে ফেলেছি আমি, শুধু তোমার নয়, মায়ের, বাবার, সকলের মনে কষ্ট দিয়েছি আমি। এই জন্য তো ক্ষমা চাইতে হবে তাদের কাছে। ও হয়েছে হয়েছে, অনেক হয়েছে, চলো। ওকে এই বাড়িতে কেন এনেছিস জাঙ্কুক? মা, ও যে ভুল করেছে ওরা সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেছে, আর এখন বিনা পয়সায় তুমি তো আর একটা কাজের লোক পাবে না, তাই ওকে নিয়ে আসলাম। এখন থেকে আমাদের বাড়ির সব কাজ ওই করবে, অন্য কেউ বাড়ির একটা কাজে হাতও দেবে না। নাও, তুমি তোমার কাজে লেগে পড়ো, আর হ্যাঁ, রাতের ডিনার বানাতে শুরু করো। মা,
রাতে কি বানাবো? খবরদার আমাকে মা বলেছো তো। তোমার মুখে আমি মা ডাক শুনতে চাই না। রান্নাঘরে সবকিছু রাখা আছে, রান্না করে নাও। যদিও তেমন রান্না পারতো না, তবুও সে সম্পূর্ণ চেষ্টা করে রাতে ডিনার তৈরি করে ফেলে। এগুলো কি রান্না করেছো? এগুলো কি খাবার বলে? এইভাবে বলছো কেন জাঙ্কুক? আমার যতটা সম্ভব হয়েছে আমি করেছি। আমি তো অত রান্না পারি না, কিভাবে রাঁধতে হয় সেটা পারি, কিন্তু কতটুকু কি দিতে হয় তা আমি জানি না, তাই হয়তো একটু খারাপ হয়েছে। কি আবার মুখে মুখে কথা বলা? খেয়ে দেখেছো এটা কোনো খাবার হয়েছে? মুখে তোলা যায় এসব? নে খেয়ে দেখ। জাঙ্কুক কি করছিস? জাঙ্কুক ছাড়, নে খেয়ে দেখ, দেখ কিরকম হয়েছে খেতে। তুমি ঘরে যাও। জাঙ্কুকের এরকম আচরণ দেখে সকলেই চুপ হয়ে যায়, কারণ আজ পর্যন্ত জাঙ্কুককে এতটা রেগে যেতে কেউ দেখেনি। জাঙ্কুক নিতান্তই একটা শান্তশিষ্ট মানুষ, সকলের সাথে এরকম ভাবে কথা বলে যে ও কথা দিয়ে সকলকে ভুলিয়ে ফেলতে পারে। কিন্তু সেই জাঙ্কুক আজ তের সঙ্গে কি রকম একটা ব্যবহার করলো। কি রে, খুব তো ঘরে এসে বসে আছিস, বাইরে বাসনগুলো ধুবে কে? যা ওগুলো ধুয়ে আয়। তুমি শুয়ে পড়ো, আমি ধুয়ে নেব পরে। আমার শান্তির ঘুম ততক্ষণ হবে না যতক্ষণ না আমি তোকে যন্ত্রণা দিতে পারছি। কি যন্ত্রণা দিতে চাও তুমি? এটা কি কম কিছু? আবারও তুই কথা বলছিস? দাঁড়া। তারপর জাঙ্কুক কিছু বরফের টুকরা এনে তেল কাপড়ের মধ্যে ভরে দেয়। জাঙ্কুক লাগছে, ঠান্ডা লাগছে। জাঙ্কুক ছাড়ো, কি করছো? দেখ কিরকম লাগে, এটাকে বলে যন্ত্রণা। জাঙ্কুক ছাড়ো, আমার কষ্ট হচ্ছে। জাঙ্কুক, কি রে রমণী, এখনো উঠিসনি? উঠে পড়েছি তো, গায়ে আর বরফ দিও না, আমার অনেক ঠান্ডা লাগে। আরে এটাই তো চাই, তো ঠান্ডা লাগুক, তুই যন্ত্রণা পা, তাতে আমার শান্তি হবে। আমাকে কষ্ট দিলে তোমার শান্তি হবে? হ্যাঁ অবশ্যই, তুই আমাকে কষ্ট দিয়েছিস, তার বিনিময়ে তোকে কষ্ট দিতে পারলেই না আমার শান্তি। চল যা, এখন বেশি কথা না বলে খাবার বানা, না হলে তোর জন্য সকলকে না খেয়ে থাকতে হবে। কটা বেজেছে দেখেছিস? এটা তো নিজের বাড়ি না যে যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠবি, ভোরবার উঠে সব কাজ করে ফেলবি। আমাকে অফিসে যেতে হয়, বাবাকেও যেতে হয়, ভুলে যাস না সেটা। এক্ষুনি যাচ্ছি, হয়ে যাবে। এইভাবে জাঙ্কুক তের উপর প্রতিশোধ নিতে থাকে। তেকে সে যেভাবে ইচ্ছে সেইভাবে ব্যবহার করে। তে কখনো রেগে যায় তো কখনো চুপচাপ সব কাজ করে নেয়। তে এত কিছু করার পরও জাঙ্কুকের তের প্রতি একটু দয়া হয় না। সব কাজের পর জাঙ্কুক থেকে বকাবকি করে, এমনকি রাতে তে যখন ঘুমায় তখনও জাঙ্কুক থেকে ঘুমাতে দেয় না। আর এইবার এই কষ্টের মাত্রা আরো বাড়িয়ে তুলতে জাঙ্কুক লিসাকে নিয়ে আসে। হ্যাঁ মা, তুমি যেটা শুনেছো সেটাই সত্যি, আমি আর লিসা বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ সেটা তো ভালো কথা, তোর জীবনেও তোকে ভাবতে হবে। আর ওই তেটা কোথায় মা? কখন বলেছি লিসার জন্য কিছু নিয়ে আসে, এখনো আসেনি? আরে ওকে তো দেখলাম ঘরের দিকে যেতে। লিসা তুমি বসো, এই মেয়েটাও না বড্ড কথা শুনে না একটু। কখন বলেছি তোমার জন্য কিছু নিয়ে আসতে, এখনো আসেনি, দেখেছো? কি ব্যাপার, কখন বলেছি লিসার জন্য কিছু নিয়ে আসো? তুমি ঘরে এসে বসেছো, তাও আবার আমার ঘরে। তোমার এত বড় সাহস কোত্থেকে এলো? তোমার সব কথা তো আমি শুনি, তুমি যেভাবে বলো সেভাবেই তো আমি কাজ করি। তাহলে তুমি আবার একটা বিয়ে কেন করতে যাচ্ছ? তো বিয়ে করবো না কি করবো? তোর সাথে কি আমি সংসার করবো? এই জন্য তোকে এনেছি নাকি? তুই কি সেটা ভাবছিস? সেটা ভাবছি না, বলছি না আমার সাথে সংসার করো, কিন্তু আমি এখনো তোমার স্ত্রী, তুমি আমাকে ডিভোর্স দাওনি, তাহলে তুমি আরেকটা বিয়ে কি করে করতে পারো? হ্যাঁ অবশ্যই করতে পারি, আর আমার বিয়েতে তুই অনুমতি দিবি? তুই আমার বাড়িতে থাকবি কাজের লোক হয়ে, আর আমি আমার ওয়াইফকে নিয়ে সুন্দরভাবে জীবন কাটাবো তোরই চোখের সামনে। তাহলেই না আসবে আসল মজা। জাঙ্কুক, তুমি কিন্তু আমাকে চেনো না। তুমি কি ভাবছো তুমি বিয়ে করতে পারবে? আমি তোমাকে কখনোই বিয়ে করতে দেব না। তবে রে জাঙ্কুক, তুমি আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ মারলাম। আমার মুখে মুখে আর কখনো কথা বললে শুধু থাপ্পড় না, অনেক কিছুই করবো। যা এবার খাবার বানিয়ে লিসার জন্য নিয়ে যা, আমার সামনে একদম আসবি না। লিসা, তুমি যেতে পারবে তো? আমি জাঙ্কুককে ডাকি তোমাকে দিয়ে আসবে। আরে না না জিসু আপু, আমি যেতে পারবো, বলতে গেলে আমার ভাই আসবে নিতে। হ্যাঁ, এইভাবে লিসার রোজ রোজ আসাতে একটু ভালো লাগতো না, কিন্তু সে কি করবে, জাঙ্কুক তার কোনো কথাই শুনছিল না।
লিসা আসতো, জাঙ্কুকের সঙ্গে সময় কাটাতো, কথা বলতো। তারপর লিসার ভাইও আসতো, লিসা চলে যেত। তুই একটা জিনিস খেয়াল করছি, লিসার ভাই দেখেও তেকে অন্য নজরে দেখে। আর তের ভাবনা এবার সত্যি হয়ে গেল। হেই হট্টি, নাম কি তোমার? আরে তুমি কি কথা বলতে পারো না? সবার সাথে তো খুব কথা বলো, আমার সাথে কথা বলতে তোমার কি হয়? আমাকে কি দেখতে ভালো নাই? আপনি কি বলতে চাইছেন? আরে এটাই বলতে চাইছি, তোমাকে আমার ভালো লাগে। এত সুন্দর একটা মেয়ে, যদি আমার বাড়িতে কাজ করতে না, তোমার মাইনেটা বাড়িয়ে দিতাম। বেশি কথা বলে ফেলছেন আপনি। আরে বেশি কথা বলছি কারণ সত্যি আমার তোমাকে অনেক ভালো লাগে। আমি অনেক মেয়ে দেখেছি, বাড়ি, ইনফ্যাক্ট বাইরে, এখানে সেখানে, কিন্তু তোমার মতো মেয়ে দেখিনি। এই তুমি কি সত্যিই কাজের লোক? দেখুন, একদম কথা বাড়াবেন না। আপনি এখান থেকে যান, না হলে কিন্তু আমি চিৎকার করে মানুষ ডাকবো। আর এই চিৎকার করে মানুষ ডাকলে কি হবে? সকলে কি ভাবতে পারো তো? আপনি আপনার লিমিট ক্রস করছেন। আপনি জানেন না আমি কে? ও জানি না? আরে তুমি কি? আমি কেন? সকলেই জানে। জাঙ্কুক আমার হাজবেন্ড। কি মজা করছো নাকি তুমি আমার সঙ্গে? না, মজা করছি না। জাঙ্কুক আমার স্বামী। আপনি যদি এক্ষুনি আমার সামনে থেকে না যান, তাহলে আমি জাঙ্কুককে আপনার ব্যাপারে বলে দেব। ও আচ্ছা, জাঙ্কুক ভাই তোমার স্বামী হলে তুমি এই বাড়িতে কাজের লোক হয়ে থাকো, আর সে আরো একটা বিয়ে করতে চায়, সেটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। আপনি আপনার সীমার মধ্যে থাকুন। আপু, তুই কাকে বিয়ে করতে যাচ্ছিস? জাঙ্কুক ভাইয়া বিবাহিত। হ্যাঁ তো, তার মানে তুই জানিস? হ্যাঁ জানি। জাঙ্কুক শোন, ওই মেয়েটার অবস্থা কিন্তু ভালো না, ঠান্ডা লাগিয়ে বসেছে। একটু দেখিস তুই কি হয়েছে। কি বলছো, ঠান্ডা লেগেছে? ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার তে, তোমার কি হয়েছে? না আমি ঠিক আছি, ব্যাস একটু একটু ঠান্ডা লেগে গেছে। চিন্তা করো না, আমি ঠিক আছি, ঠিক হয়ে যাবে। ঠান্ডা তো ভালোই লাগিয়েছে দেখছি। চলো ডক্টরের কাছে নিয়ে যাব। না আমি ডক্টরের কাছে যাব না। এই যে আমি অসুস্থ, বাড়ির একটা মানুষ আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না। অন্তত বলতে পারতো যে একটু চা বানিয়ে খাও। কেউ তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ডক্টরের কাছে যাব। না না, টেনশন নেবেন না, যেটা ভাবছেন সেটা হয়নি। আমিও প্রথমে ওটাই ভেবেছিলাম, মানে টিউবারকল, বাট ওটা হয়নি। প্রচন্ড কাশি হওয়ার ফলে গলার ওখানে একটু ছিঁড়ে গেছে, তাই রক্তক্ষরণ হচ্ছে। ওষুধ লিখে দিচ্ছি আর খাবার মলম, আশা করি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। ইউর ওয়েলকাম। কি বলেছি শুনেছো? 2-3 দিন বিশ্রাম করো, তারপর সামনের সপ্তাহে আমার দুলাভাই আসবেন, মানে যিশু আপুর হাজবেন্ড। 5-7 জন এসে একটা ভালো দিন দেখে আপুকে নিয়ে যাবেন। আর তখন তোমার হয়তো 2-3 দিন একটু কাজের চাপ পড়তে পারে, তাই বিশ্রাম নিয়ে নাও, এমনিও তোমার শরীরটা ভালো নেই। চিন্তা করো না, আমি কাজ করতে পারবো। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি আমার কাজ করে যাব। আর এরপরও যদি তোমার মনে হয় তোমার ক্ষমা পাওয়ার যোগ্য আমি হইনি, তাহলে ঠিক আছে, ক্ষমা করো না আমায়। একদিন সময় আসবে, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, আর বিরক্ত করব না। আরে ভাইয়া, কেমন আছেন আপনি? আরে ভাই, এই তো আছি ভালোই। তোমার কি খবর? এই তো ভালো আছি। আসুন না, ভেতরে আসুন। আপনার জন্য অপেক্ষা করছি আমরা সকলে। হ্যাঁ, সে তো দেখেই বুঝতে পারছি। কেমন আছেন মা? এই তো বাবা, ভালো আছি। তোমার কি খবর সেটা বলো। এই তো। ও আমার প্রিয়তম, কেমন আছো তুমি? যেভাবে তুমি রেখেছো আমার প্রিয়তমা। আচ্ছা, সে পরে জানবো। এখন বসো, ঠান্ডা কিছু নিয়ে এসো। জি আপু। এই কে যিশু? এ আমাদের বাড়ির কাজের লোক। কাজের লোক? হ্যাঁ, কাজের লোকই। তুমি এ ব্যাপারে তো মাথা ঘামিও না তো। এই নাও বসো, ঠান্ডার শরবত খাও, তোমার ভালো লাগবে। অবশ্য শরবতটা এখন ভালোই বানায়। তারপর সকলে বসে একসঙ্গে গল্প করতে লাগলো। তাদেরকে কিছু খেতে দিয়ে নিজের কাজ করতে চলে গেল। সকলে গল্প করছিল, কিন্তু যিশুর হাজবেন্ড মানে সেগুন অদ্ভুত ভাবে তেকে দেখছিল। কেউ লক্ষ্য না করলেও তে সেটা লক্ষ্য করে। হে আল্লাহ, কেন এত সুন্দর বানিয়েছো আমাকে? কি হবে এই সৌন্দর্য দিয়ে? এখন কিনা আপুর হাজবেন্ড আমার দিকে তাকিয়ে আছে। যদি এটা কোনোভাবে জাঙ্কুকের চোখে পড়ে যায়, তাহলে আমি আর বাঁচতে পারবো না, মেরেই ফেলবে ও আমাকে। ওই দিন বিকালবেলা সেগুন চলে যায় এবং পরদিন সেগুন আবার এই বাড়িতে আসে। 4-5 দিন রোজ সেগুন যিশুর সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু এদিকে অদ্ভুত ভাবে চেয়ে থাকতো।
আগামীকাল বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান, যিশুকে উঠিয়ে নিতে আসবে। এইদিকে আজকেও সেহুন যিশুর সঙ্গে দেখা করতে আসে এবং তার সঙ্গে সময় কাটিয়ে সেহুন যখন দেখে তে একা ছাদে গেছে, তখন সে তের সঙ্গে দেখা করতে যায়। শোনো, জি বলুন। তোমার সাথে আমার কিছু কথা আছে, শুনবে একটু? আপনি যা ভাবছেন আমি সেরকম মেয়ে নই। দয়া করে আমার দিকে কোনো নজরে তাকাবেন না। আপনি এবারে কে হন ভুলে যাবেন না। কদিন আগে বেকিউন আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, আর আজকে আপনিও। ও তো না হয় এই পরিবারের কেউ না, কিন্তু আপনি এই পরিবারের একজন সদস্য। আপনি যিশু আপুর হাজবেন্ড, ভুলে যাবেন না সেটা। দয়া করে সুন্দর সম্পর্কটাকে নষ্ট করবেন না। দেখো, তুমি যেরকম ভাবছো সেরকমটা নয়। সেরকমটা নয় তাহলে কি? আমি প্রতিদিনই দেখি আপনি আমার দিকে অদ্ভুত ভাবে চেয়ে থাকেন। কেন? দেখো, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা নয়। আমি সেরকম দৃষ্টিতে তোমার দিকে তাকাই না। আসলে তোমাকে আমার খুব পরিচিত মনে হয়, আমার খুব কাছের মনে হয়। তোমার কি এটা মনে হয় না আমার সঙ্গে তোমার অনেক মিল আছে? মিল মানে? মিল মানে এই ধরো চেহারার মিল। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মাকে সেসব জেনে আপনি কি করবেন? আসলে আমি তাদের সঙ্গে কথা বলতাম। তুমি কি সত্যিই তাদের মেয়ে কিনা সেটা জানার জন্য। এটা কিরকম কথা? আপনি আমার বাবা মাকে জিজ্ঞেস করবেন যে আমি তাদের মেয়ে কিনা? দেখো তে, আমার মনে হয় কি জানো, তুমি আমার বোন। আমি আপনার বোন? হ্যাঁ তে, আমার এটাই মনে হয় তুমি আমার বোন, আমার হারিয়ে যাওয়া বোন। দেখুন, এটা আপনার ভুল ধারণা। আপনি যদি এত সময় ধরে আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন, যে কেউ দেখে ফেললে অন্য কিছু ভাববে, আর তাতে আমার এই বাড়িতে ঠাঁইটাও হবে না। তাই প্লিজ আপনি এসব কথা বলবেন না। আপনি যান এখান থেকে। আমি তো খারাপ কিছু বলছি না, যেটা সত্যি সেটা বলছি। সত্যি তোমাকে আমার বোনের মতো মনে হয়। পুরোপুরি মিল না থাকলেও এখনো ছোটবেলার ছবির সঙ্গে তোমার মিল আছে। আর আমার বোনের গালে একটা ছোট্ট তিল ছিল, আর সেই তিলটা এখন একটু বড় হয়েছে। দেখো, তোমার গালে একটা তিল আছে। আচ্ছা, তোমার কি মনে হয় না আমার সঙ্গে তোমার অনেক মিল আছে, বা আমি তোমার কাছে কেউ? আচ্ছা, তোমাকে কিছু বলতে হবে না। তুমি এটা বলো, তুমি তোমার বাবা মার ঠিকানা আমাকে দাও। আমি তাদের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করব। আমি জোর করব না, শুধুমাত্র আমি জানতে চাই। যদি জানি যে তুমি আমার বোন, তুমি না চাইলে আমরা তোমাকে জোর করে নিয়ে যাব না। শুধুমাত্র সত্যিটা জানতে চাই। বলো না তোমার বাবা মাকে। আমার কেউ নেই। দয়া করে কারো ঠিকানা চাইবেন না আমার কাছে। তোমার কেউ নেই মানে? তাহলে তুমি এখানে কি করে এলে? এই পরিবারের সঙ্গে তোমার পরিচয় কি করে হলো? সে অনেক কথা, সেটা না হয় নাই জানলেন। আচ্ছা, তুমি কিছু মনে করো না, কিন্তু কেন জানি না এখন আমার আরো মনে হচ্ছে যে তুমি সত্যি আর সত্যিই আমার বোন। কি করে হারালেন নিজের বোনকে? ইচ্ছে করে না। মা, আমি, বাবা, আমার ছোট্ট 3 বছরের বোন নানা বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে। অনেক ভিড় পড়েছিল। আমার বাবার হাত ধরে আমি ছিলাম, মায়ের হাত ধরে আমার বোন ছিল। খুব জেদি ছিল। বাবা বলেছিল তুই কোলে আয়, কিন্তু না, ও কোলে উঠবে না, ও আমার মতোই হাঁটবে। আচ্ছা, ও আর আমি কি এক? আমি ওর বড় ভাই না? তো ও কি ছোট? ও তো হাঁটতে পারে ভিড়ের মধ্যে। তারপর স্টেশনে ভিড় ছিল এবং একটা ট্রেন এসেছিল, সেখান থেকে লোক নামছিল, আবার লোক উঠছিল। সেটা আমাদের ট্রেন ছিল না, কিন্তু লোকের ভিড়ে আমরা মিলেছিলাম। আর কিভাবে যেন মায়ের হাত থেকে আমার বোনের হাতটা ছুটে যায়। তারপর আমরা ওকে অনেক খুঁজেছি, খুঁজে পাইনি আমরা ওকে। কোথাও খোঁজার বাকি রাখিনি। ও চলে গেছে আমাদেরকে ছেড়ে। একমাত্র মেয়েকে হারানোর শোকে বাবা অসুস্থ হয়ে গেছিলেন, বেশি দিন বাঁচেননি উনি। তারপর থেকেই মা আর আমি। এই কথা শোনার পর তের চোখ দিয়ে নিজে থেকেই পানি চলে আসলো, আর সেহুন অবাক চোখে তের দিকে চেয়ে রইল। তে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আমার পরিবার আছে, আর এত সুন্দর একটা পরিবার, তবু আজ আমি কেন আমার পরিবারের থেকে দূরে? কি করব আমি? সত্যিটা বলে দেব? আমি এটা বলবো না কাউকে, কখনো বলবো না। আমি একটু মার্কেটে যাব। মার্কেটে যাবে, টাকা পাবে কোথায়? আমার চেনটা বিক্রি করে দেব। তার কোনো দরকার নেই, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমারটা খাচ্ছি, পড়ছি, এর থেকে বেশি কিছু আশা আমি করি না। তোমাকে টাকা দিতে হবে না। ব্যাস, আমি যাব সেটাই বলে দিলাম। তে অনেকদিন পর আজ মার্কেটে বের হলো, আর আজকে তের সঙ্গে তের শুভ ভাইয়ার দেখা হয়ে গেল। তে, শুভ ভাইয়া, এই তোর কি অবস্থা করেছিস তুই? আর তুই ছাড়া পেলি কবে? অনেকদিন হয়ে গেছে। তাহলে তুই বাড়িতে কেন ফিরে আসলি না? তুই বাড়িতে চলে আসতি। এখন তুই কোথায় আছিস? আমার স্বামীর বাড়িতে। তুই চল আমার সঙ্গে, বাড়িতে চলতে। এখানে তোর থাকার দরকার নেই। দেখ, তুই
তুমি, ওটাই আমার বাড়ি। বাড়ির সবাই কেমন আছে ভাইয়া? সবাই ভালো আছে। মা তোর কথা খুব মনে পড়ে, মাকে বলে দিও আমিও মাকে খুব মিস করি। এখন আমি আসছি ভাইয়া, আমার দরকার একটু বাইরে এসেছি। বাড়িতে ফিরতে দেরি হলে আমাকে আবার হয়তো কৈফিয়ত দিতে হতে পারে। আমি এখন আসি। তুই আমার সাথে যাবি না? না ভাইয়া, তোমার সাথে যেতে পারবো না, আমি আসি, তুমি যাও। চলেই যাচ্ছিল আর তখন ডক্টর, ঠিক আছে, বাট জ্ঞান ফিরলে বোঝা যাবে। মাথার পেছন দিকে আঘাত পেয়েছে, বাকিটা ওপরওয়ালার ইচ্ছে। এইভাবে ওকে একা ছাড়া তোর উচিত হয়নি জাঙ্কুক, অন্তত ওকে নিয়ে তোর যাওয়া উচিত ছিল। মা শুধু শুধুই টেনশন নিচ্ছ, ও এত সহজে মরবে না। দেখলে তো ডক্টর কি বললেন, ভেবো না, জ্ঞান ফিরে আসবে কিছুক্ষণের মধ্যেই। চলো। সকলেই তের আশপাশ ঘিরে বসে আছে, আর কিছুক্ষণের মধ্যেই তে জ্ঞান ফিরে আসে। তে কাউকে কিছু না বলে চুপচাপ সকলের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এই তে এইভাবে কেয়ারলেস হোস কেন বলতো? বল, তোর যদি কিছু হয়ে যেত এখন কি করতাম আমি? তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। তোর আর এখানে থাকতে হবে না, ওই লোকগুলোর সাথে তোর একটু থাকতে হবে না। তুই আমার সাথে চল, তুই অন্য কোথাও থাকবি, বাবা মা কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি তোর সব খরচ তোকে দিয়ে যাব, কিন্তু ওই ছেলেটার কাছে আর তোকে থাকতে হবে না। আপনি কি? তে কি বলছিস এসব? আমি কি মানে? আমি তোর ভাই, আমি আপনাকে চিনি না। চিনিস না মানে? না না প্লিজ, এইভাবে কথা বলবেন না, আমি সত্যিই আপনাকে চিনি না। আমি আপনাকে কেন, এখানে কাউকে চিনি না। আমি ভাবছি আমার বাড়ির লোক কোথায়, তারা এখনো কেন আসেনি? তোর বাড়ির লোক মানে? আমি তোর বাড়ির লোক, আমি তোর ভাই? না, আপনি আমার ভাই হতে পারেন না, এটা তো হসপিটাল। বাট আমার ভাই মানুষকে খবর দিন প্লিজ। ডক্টর এসব কি বলছে? হ্যাঁ, এরকম কিছু হবে এটাই গেস করতে পেরেছিলাম, বাট ওকে প্রেশার ক্রিয়েট করবেন না। আমরা বুঝিয়ে আপনাদের সঙ্গে যেতে বলবো, কিন্তু আপনারা দয়া করে ওকে জোর করে কিছু বোঝাতে যাবেন না। চল বোন, বাড়িতে চল। আপনি? ডক্টর আমি ওর ভাই। আপনি ওর ভাই মানে? সেহুন ভাই? আপনি এসব কি বলছেন? হ্যাঁ জাঙ্কুক, আমি তে ভাই, তে আমার বোন। তে আপনার বোন? বাবা সেহুন, তুমি এসব কি বলছো? তের এখন স্মৃতি নেই, এখন যে যা ইচ্ছে তাই বলতে পারে না। আমি মিথ্যা কথা বলছি না মা, আমি সত্যিই তের ভাই। আর তেকে নিতে আমি এসেছি, আমি একা নই, মাও এসেছে। কিন্তু আপনি সত্যি ওনার ভাই? হ্যাঁ ডক্টর, আমাদের ডিএনএ রিপোর্ট আছে, তের আর মার ডিএনএ রিপোর্ট 99.99% ম্যাচ। হ্যাঁ, তার মানে এটা আমার পরিবার? হ্যাঁ রে মা, এটাই তোর পরিবার। আমি তোর মা আর ও তোর ভাই। চিনতে পারছিস না আমাদেরকে? কেমন আছিস মা? মা? হ্যাঁ সোনা, আমি তোর মা। চল, আর তোকে কোনো কষ্ট করতে হবে না, কারো বাড়িতে কাজের লোক হয়ে থাকতে হবে না। চল মা, তুই এখানে আর এক মুহূর্ত তোকে থাকতে হবে না, তোর সব চিকিৎসা বাড়িতেই হবে। হ্যাঁ মিসেস দে, উনি আপনার মা, উনি আপনার ভাই, রিপোর্ট তাই বলছি, আর এটা ফলস না। আপনি ওনাদের সঙ্গে নির্ভয়ে যেতে পারেন, কোনো কিছু হলে আমরা আছি, আপনি চিন্তা করবেন না। আয় মা আয়, আমার সাথে আয় মা। সেহুন আয়। যিশু, তোমার আমার বিয়ে হয়ে গেছে, 5 জন দেখে আর তোমাকে নিতে আসতে পারবো না তোমার বাড়িতে। আমার বোনের যে আপ্যায়ন হয়েছে, এরপর আর তোমার পরিবারের সঙ্গে আমার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেহেতু তুমি আমার স্ত্রী, তাই তুমি চাইলে আমার সঙ্গে এখান থেকে চলে যেতে পারো। আর যদি তুমি এখন আমার সঙ্গে এখান থেকে না যাও, তাহলে আমি আর কখনো তোমাকে নিতে আসবো না, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। সেহুন, তুমি আমাকে এটা বলতে পারলে? এতদিনের ভালোবাসা এই মূল্য দিচ্ছ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সেহুন। তাহলে চলো যিশু, এক্ষুনি আমার সাথে চলো। আর হ্যাঁ, তোমার পরিবারের সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না, তুমি একাই না হয় রেখো। চলো। মা আসছি, মা। জাঙ্কুক আসছি রে। 2 দিন ধরেই বাড়িতে চুপচাপ বসে আছি জাঙ্কুক, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, পুরো বাড়িটা ফাঁকা, কেউ আর রান্না করে মুখের সামনে খাবার দিয়ে যাচ্ছে না।
জাঙ্কুকের মাও কেমন একটা হয়ে গেছে, বেশি একটা কথা বলে না কারোর সাথে। আর জাঙ্কুকের বাবা আর সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তারা এই বিষয়ে কোনো প্রশ্ন করে না। জাঙ্কুকের এটা শুনে সত্যিই অবাক লাগে, কারণ জাঙ্কুক এতদিন যাকে কষ্ট দিয়েছে সে আর কেউ না। প্রথমত সে তার আত্মীয় হয়, আর তারপর সে তার স্ত্রী। ঠিক আছে, সে একটা ভুল করেছিল, তাই এত বড় শাস্তি দেওয়া উচিত হয়নি জাঙ্কুকে। কিন্তু এই মুহূর্তে জাঙ্কুক কি বা করতে পারে? না তের কিছু মনে আছে, না তের ভাই তেকে জাঙ্কুকের কাছে ফিরিয়ে দেবে। তুমি এখানে? সেহুন ভাইয়া, আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। তোমার স্ত্রী? হ্যাঁ ভাইয়া। আরে জাঙ্কুক, বাবা তুমি এসেছো? এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো, বাইরে কেন? হ্যাঁ আন্টি। মা, ও কি বলেছে শুনেছো? ও নাকি বিকে নিতে এসেছে। নিতে এসেছে? হ্যাঁ মা, এখন ও স্ত্রীর দাবি নিয়ে এসেছে। হ্যাঁ আন্টি, ঠিকই শুনেছেন, আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি। আপনারা এইভাবে আমার অনুমতি ছাড়া ওকে আপনাদের কাছে রাখতে পারেন না। রাখতে পারি না মানে? তোমার স্ত্রী সেটা মানলাম, কিন্তু বাবা জাঙ্কুক ও তো তোমাদের বাড়িতে যেতেই চায় না। আর ও কি করে যাবে? ও তো তোমাদেরকে চেনেও না। আমরা কি করে তোমাদেরকে ভরসা করে ওকে দেই, যেখানে আমরা জানি তোমরা ওর সঙ্গে কি কি করেছো? আরে ভাই, তুই এসেছিস? হ্যাঁ আপু, কেমন আছিস? ভালো আছি ভাই, বস না বস, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি। না আপু, বসবো না। নিয়ে আসবি যখন তেকে নিয়ে আয়, ওকে নিয়ে যাবো আমি। তেকে নিয়ে যাবি? হ্যাঁ আপু, ওকে নিয়ে যাবো। দেখো জাঙ্কু, ভালো করে কান খুলে শুনে নাও, আমি আমার বোনকে তোমাকে দেব না। দেবেন না? কেন দেবেন না? দেখুন, আমি ওকে নিয়ে যাব, আপনারা আটকাতে পারবেন না। আটকাতে পারবো না মানে? কেন পারবো না? আমার বোন তোমাদের বাড়িতে যাবে না, আর আমি ওর ভাই হয়ে আমি ওকে দেব না। ব্যাস, তুমি এসেছো, তুমি আমাদের আত্মীয়, বসো, খাওয়া দাওয়া করো, না হয় কদিন থাকো, তারপর চলে যেও, কিন্তু আমার বোনকে নিয়ে যেতে পারবে না। দেখুন সেহন ভাই, আপনি যদি আমার স্ত্রীকে নিয়ে যেতে না দেন, তাহলে আমি আইনের সহায়তা নেব। মা, শুনলে তুমি? ও আমাকে আইনের ভয় দেখাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলছি, আমি আমার স্ত্রীকে নিয়ে যাব, আর কোন নিয়মই সেটা আটকাতে পারবে না। এমনকি এখন আপনারাও কেউ আটকে রাখতে পারবেন না। তোমার এত বড় সাহস, তুমি আমার বোনকে নিয়ে যাবে, আবার আমাকে আইনের ভয় দেখাচ্ছ? এক্ষুনি সেহুন, দাঁড়া। সেহুন, তুই বস বাবা, এখানে বস। জাগো, তুমিও বসো। মা, কি বলবে বলো, কিন্তু আমি ভিকে দেব না ওই বাড়িতে। সেহুন বাবা, দেখ, মাথা ঠান্ডা কর, আমার কথাটা শোন। এমনিতে ভি আগের কাজ সম্পর্কে তো তুই শুনেছিস। এখন ও যদি আইনের দিকটায় যায়, তাহলে ভিকে তো ওই বাড়িতে যেতেই হবে। উল্টো ব্যাপারটা আরো অন্যরকম হবে। তাই আমি বলছি, আমার মেয়ে যখন বিয়ে হয়েছে, ওর স্বামীর বাড়িতে যাওয়া উচিত। তারপর যদি ও ওখানে না থাকতে চায়, তখন না হয় ডিভোর্স করে নেব। আগে তো ওকে একবার যেতে দিই। কিন্তু মা, না বাবা, কোনো কিন্তু না। তুই ব্যাপারটা একটু ভেবে দেখ। আর আমি মনে করি ওর এখন যাওয়া ভালো। আমি তো বলছি, যদি অন্যরকম কিছু হয় বা ও ওই বাড়িতে না থাকতে চায়, তখন ওকে আমরা নিয়ে আসবো। ঠিক আছে মা, তুমি যখন বলছো। কিন্তু মা, শুনে রাখো, আমি ওর সামনেই বলে দিচ্ছি, আমার বোন যদি ওই বাড়িতে গিয়ে আর একটুকু কষ্ট পায়, বা ও আমাকে একটুকু অভিযোগ করে, তাহলে কিন্তু ব্যাপারটা ওর বোনের উপর দিয়ে যাবে। আমার বোন যদি একটু কষ্ট পায়, ওর বোন এই বাড়িতে দ্বিগুণ কষ্ট পাবে। তেকে আমি কিছু বলতে পারবো না, তুমি বুঝিয়ে পাঠিয়ে দাও। কিন্তু আমি থেকে একটা কথাই বলে দিয়ে যাচ্ছি, যদি ওই বাড়িতে কেউ ওকে একটু উল্টো পাল্টা কথা বলে, তাহলে ও যেন আমাকে সেটা বলে দেয়। দেখুন শিওন ভাই, ব্যাস, তোমাকে কিছু বলতে হবে না, আমার যা বলার বলে দিয়েছি। এবার যদি মনে হয় তুমি বিয়েকে নিয়ে যাবে, তাহলে নিয়ে যেতে পারো। আয় মা, আয়। যা বললাম শুনলি তো? ও তোর স্বামী, ওর সঙ্গে তোর বিয়ে হয়েছে, ও তোকে নিতে এসেছে, আমরা তো আর আটকে রাখতে পারি না। কিন্তু মা, ওই বাড়িতে তোর যদি কোনো সমস্যা হয়, আমাকে বলবি। কিন্তু কোনো কিছু কিন্তু তোর সহ্য করে থাকতে হবে না। তোর কোনো কিছুর কম নেই যে তোর কোনো কিছু সহ্য করে মানিয়ে গুছিয়ে নিতে হবে। বরং অন্য কেউ যদি তোর সঙ্গে মানিয়ে নিতে পারে, তাহলে তুই ওই বাড়িতে থাকবি। আমার কথাটা শুনেছিস তো? হ্যাঁ মা, কিন্তু উনি আমার স্বামী। হ্যাঁ মা, ও তোর স্বামী, তুই ওর সঙ্গে এখন যাওয়ার বাড়িতে। বলছো যখন, না গিয়ে উপায় কি? পুরো রাস্তা নীরব, জাঙ্কুক
তেই বাড়িতে ফিরে আসলো। তে একটি কথাও জাঙ্কুকের সাথে বলল না। জাঙ্কুক বাড়িতে এসে তে ঘরটা দেখিয়ে দেয় এবং তে সবকিছু বুঝে নেয়। তারপর থেকে তে নিজের কাজে লেগে পড়লো। নিশ্চুপি বাড়ির সকল কাজ নিজে থেকেই করে নেয়। তে শাশুড়ি মাকে তে একটি কাজও করতে দেয় না। যদিও তে শাশুড়ি মা অনেকবার তেকে বলে যে তার কোনো কাজ করার দরকার নেই, কিন্তু তে শুধু বলে এটা তার দায়িত্ব, তাই এই সব কাজ তাকেই করতে হবে। কারণ সে তার ভাবিকে দেখে এসেছে বাড়ির সকল কাজ সেই করে, তাই সেও এই বাড়িতে সকল কাজ করবে। এই ব্যাপার শুনে কারো আর কোনো মন্তব্য থাকে না। তে যা করতে চায় সকলে থেকে তাই করতে দেয়। অনেকদিন পর আজকে একসঙ্গে সকলে খেতে বসেছে। তে সকলকে খাবার সার্ভ করে দিয়েছে। জাঙ্কুক খাবারটা মুখে তুলতে, উফ, ননসেন্স, এটাকে কি রান্না বলে? মানে না, মানে এটাকে তো রান্না বলে না, এটা অমৃত। খুব সুস্বাদু হয়েছে। তে তুমিও বসো না এখানে। না না, তার কোনো দরকার নেই, আপনারা খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব। আরে না, পরে কেন খাবে, এক্ষুনি বসো, আমার পাশেই বসো। এইভাবে তের কাজের জন্য জাঙ্কুক না চাইতেও তেকে বকাবকি করে, কিন্তু তে জাঙ্কুককে একটি কথাও বলে না, এমনকি জাঙ্কুকের বকার উত্তরও দেয় না। জাঙ্কুক এই ব্যাপারটা একটু অবাক হয়। জাঙ্কুক ভেবেছিল হয়তো তে তার বাড়িতে সবকিছু বলে দেবে, কিন্তু না। আজকাল জাঙ্কুক ছোটখাটো বিষয় নিয়ে তেকে কথা শোনায়, কিন্তু তে একটি কথাও না জাঙ্কুককে বলে না তার বাড়িতে। জাঙ্কুকের এখন এটাও পছন্দ হচ্ছে না, কারণ তার আগে থেকেই ভালো লাগতো যে চুপচাপ থাকলেও জাঙ্কুকের কথার উত্তর দিত, জাঙ্কুকের অপমানের প্রতিবাদ করত। কিন্তু এইতে সেসবের কিছুই করে না। না না, আর পারছি না, আমি আমার আগের থেকে চাই। আমার কথা শুনলে অ্যাট লিস্ট ও আমাকে ভালো তো বাসতো, কিন্তু এই না আমার কথার কোনো উত্তর দেয়, না আমাকে ভালোবাসার কথা একটিবার বলে। না, এটা আর সহ্য করা যাচ্ছে না, আমি আমার আগের থেকে চাই। এরকম একটা মানুষ রূপী পাথরের সঙ্গে কি থাকা যায়? এই ব্যাপারটা যখন আর সহ্য করতে পারে না, তাই জাঙ্কুক ডক্টরের সঙ্গে দেখা করে। মানে ডক্টর, এরকম কি হতে পারে? ও কি আবার মাথায় আঘাত করলে ওর স্মৃতি ফিরে আসলো? আরে না না, আপনি কি বলছেন, পাগল হলেন নাকি? তাতেও কি আর বাঁচানো যাবে না? এটা তো সিনেমাতে হয় যে একবার বাড়ি খেলে স্মৃতি চলে যায়, আরেকবার বাড়ি খেলে ফিরে আসে, বাট বাস্তবে এরকমটা হয় না। কিন্তু হ্যাঁ, ওর সঙ্গে যেরকম মুহূর্ত আপনারা কাটিয়েছেন, যদি সেরকম মুহূর্ত আবার আনতে পারেন বা সেরকম কর্মকাণ্ড ওর সামনে করতে পারেন, তাহলে হয়তো ওর স্মৃতি কিছুটা ফিরেও আসতে পারে। ঠিক আছে ডক্টর, আমি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। তারপর জাঙ্কুক আবারও আগের মতো মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে। তেকে প্রচুর পরিমাণে কাজ করায়, তে তাতেও কিছু বলে না। তে গায়ে বরফ ঢেলে দেয়, তাতেও তে কোনো প্রতিবাদ করে না। জাঙ্কুক এই ব্যাপারে পুরো বিরক্ত, তাই আজকে জাঙ্কুক থেকে চা করে আনতে বলে। তে চা করে আনলে জাঙ্কুক চাটা খায়। যদিও চাটা ভালো হয়, কিন্তু জাঙ্কুক কোনো কিছু না বলে তেকে একটা চড় পেয়ে দেয়। জাঙ্কুক, তে কি বললে, আবার বলো। মানে তোমার সবকিছু মনে পড়ে গেছে তে? এইভাবে তুমি আমাকে উচ্চ স্বরে ধমক দিলে যে, সত্যিতে তোমার সবকিছু মনে পড়েছে তো? আমাকে মনে পড়েছে তে, আমাকে ক্ষমা করে দাও তে, আমার ভুল হয়ে গেছে তে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না তে। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার স্মৃতি ফিরে এসেছে। আমার স্মৃতি যায়নি, কি করে ফিরে আসবে? কি, তোমার স্মৃতি যায়নি? না যায়নি, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি মরে গেলে ভালো হতো। না তে, এরকম বলো না তে, যেমনই হোক বা যাই হোক, আমি তোমাকে ভালোবেসেছি তে, তাই তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি যদিও, কিন্তু তোমাকে আমার কাছেই তো রেখেছি, আমার থেকে দূর তো করে দেইনি তে, একটু বোঝার চেষ্টা করো। তে, তোমার স্মৃতি যায়নি, তাহলে তুমি এরকম একটা অভিনয় কেন করলে? অভিনয় করলাম কেন? কারণ এটাই ভালো ছিল, যদি কাউকে না চিনি কারোর উপর কোনো অভিযোগ থাকবে না, যে যা করতে বলবে চুপচাপ করে যাব, এটাই আমার ভালো মনে হলো, তাই ডক্টরকে বলে এটাই করলাম। কিন্তু সেহন ভাইয়া তোমার ভাই? হ্যাঁ, উনি আমার ভাই। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে বিশ্বাস করেছি। কিন্তু তখন তাকে বলিনি আমি যে আমি তারই বোন। কিন্তু যেদিন আমার অ্যাক্সিডেন্ট হলো, শুভ ভাইয়া আমাকে হসপিটালে নিয়ে গেল, সেদিন সবার প্রথমে সেহন ভাইয়া এসেছিল এবং উনি আমার ডিএনএ টেস্ট করান, আর তাতে সবটা প্রমাণ হয়ে যায়। শুভ ভাইয়াও সেটা মেনে নেয়। তারপর খুব তাড়াতাড়ি আমার জ্ঞান ফিরে আসে, তেমন কোনো ক্ষতি হয়নি। সেহন ভাইয়া তখনই বলে যে আমাকে তার সঙ্গে নিয়ে যাবে, আর শুভ ভাইয়াও সেটা মেনে নেয়, কারণ পরিবারের সাথে থাকলে আমি ভালো থাকবো
পরিবারে কেউ না, কিন্তু ছোট থেকে আমাকে বড় করেছে কিনা। তারপর তারপর বাস এই প্ল্যানটা করলো তারা। আমি আর কি করবো, রাজি হয়ে গেলাম। অবশ্য এই কদিন ভালোই ছিলাম, আপনাদের বাড়িতেও আর আমার বাড়িতেও। এখন আর তোমার পরিবারের অত্যাচার আমার আর সেরকমটা মনেই হয় না। নিশ্চুপে সব কাজ করে নিতে পারলেই ভালো লাগে। কথা না বললে যদি একটু কষ্ট হয়, কিন্তু সহ্য করার ক্ষমতা হয়েছে কিনা। থ্যাংক গড আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে পেয়েও পাইনি। আমাকে চেয়েছিলে যে পাবে, চাইনি তোমাকে, আমি চাইনি। তোমাকে যদি না চাইতাম তাহলে কি তোমাকে আমার কাছে নিয়ে আসতাম? তোমাকে আমি ভালোবেসেছি, তুমি যত ভুল করো আমি তোমাকে ততবারই ক্ষমা করে দেব, কিন্তু আমার থেকে দূরে যেতে দেব না তোমাকে, একটিবারের মতো না। তুমি জানো তুমি যে কদিন ওই বাড়িতে ছিলে আমার কত কষ্ট হয়েছে তোমাকে ছেড়ে থাকতে, তাই তো না পেরে তোমাকে আনতে গিয়েছি। আমাকে কি ক্ষমা করা যায় না? কি বলছো জাঙ্কু? কেন তোমাকে ক্ষমা করবো না জাঙ্কু? তোমার জন্য আমি আমার পরিবারকে খুঁজে পেয়েছি। অন্যায় তো আমি তোমার সাথে করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও জাঙ্কু। না